আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি আফজাল হোসেন। শুরুতেই শিরোনাম। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল সকাল 10টা থেকে খুলছে সকল শপিং মল ও দোকানপাট, খোলা রাখা যাবে বিকেল 5টা পর্যন্ত। চলমান লকডাউনের পর স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার, জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবে সক্রিয় অংশগ্রহণ ও অর্থায়ন করেছে বিএনপি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। দেশে করোনা ভাইরাসে আরও 83 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2697 জন। ভারতে করোনায় একদিনের রেকর্ড, আক্রান্ত 3,46,000-এরও বেশি। নতুন দিল্লির একটি হাসপাতালে অক্সিজেন স্বল্পতায় 20 জনের প্রাণহানি। মিয়ানমারের সংকট সমাধানে আজ জাকার্তায় আসিয়ান আঞ্চলিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত, সহিংসতা বন্ধে সামরিক জান্তার প্রতি আসিয়ান নেতৃবৃন্দের আহ্বান। এবং আজ ক্যান্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে স্বাগতিক শ্রীলঙ্কার সংগ্রহ 3 উইকেটে 512 রান। শিরোনাম শুনলেন। নিজে সচেতন হন, করোনা সংক্রমণ রোধ করুন। ঘরের বাইরে সবসময় মাস্ক পরিধান করুন। সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুয়ে ফেলুন অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সামাজিক দূরত্ব মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে ঘরেই থাকুন। মনে রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলাই করোনা মহামারী থেকে মুক্তির একমাত্র উপায়। এবারে বিস্তারিত সংবাদ। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে খুলছে দেশের সব দোকানপাট ও শপিং মল। মন্ত্রী পরিষদের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে। এতে বলা হয়, কঠোর স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার ব্যাপারে সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আরও শুনুন প্রতিবেদনে। প্রতি বছর এই সময়টাতে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জমজমাট বেচাকেনা চলে দোকানপাট ও শপিং মলগুলোতে। কিন্তু করোনার সংক্রমণ বাড়তে থাকায় জনস্বাস্থ্য সুরক্ষায় 2 সপ্তাহের লকডাউন দেয় দোকানপাট ও শপিং মল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হন কয়েক লাখ ব্যবসায়ী এবং বেকার হয়ে পড়েন অনেকে। এমন বাস্তবতায় ব্যবসায়ীদের আবেদনে সাড়া দিয়ে কাল থেকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশ বেতারকে বলেন, আমি একটি বিষয়ে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে মহানুভবতা দেখিয়েছেন, উনি একটি জিনিস বোঝেন যে মানুষকে আসলে এই মুহূর্তে মানুষের যে অর্থনৈতিক কষ্ট হচ্ছে, নর্মালি যদি একটি মানুষ করোনা মৃত্যুবরণ করে তাহলে আমরা মনে করি তার ভাগ্য খারাপ, সে মহামারীতে মারা গেছে। আর একটি মানুষ যদি অনাহারে থাকে, কষ্টে থাকে, তাহলে কিন্তু এইটার জবাব এর কোনো সুযোগ কিন্তু নাই। এফবিসিসি এর পরিচালক ও ঢাকা মহানগর দক্ষিণের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফেজ হারুন জানান, সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করেন সেজন্য প্রচারণা চালাচ্ছেন তারা। প্রচারণা আমাদের 4 দিন ধরে ঢাকা শহরে 10টা ঘোরাঘাটিতে চলছে অলরেডি। প্রতিটা মার্কেট এন্ট্রি পয়েন্ট, যে মার্কেটে 2-3টা গেট আছে, একদিক দিয়ে ঢুকবে আরেক দিক দিয়ে বের হবে। তার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার এন্ট্রি পয়েন্টে থাকবে, অতিরিক্ত মাস্ক থাকবে। যদি কেউ ভুলে মাস্ক নিয়ে না আসে সেখান থেকে তারা গ্রহণ করবে। ঢোকার পয়েন্টে টেম্পারেচার মেশিনটা থাকবে। এইগুলো আমাদের অনেক প্রচারণা থাকবে এবং নির্দেশনা থাকবে। এদিকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক এবং সময় উপযোগী বলে মনে করছেন সাধারণ মানুষ ও খুচরা ব্যবসায়ীরা। 10 দিন মধ্যে থাকলে কিছু করা ছিল না আমাদের। এর আগে সরকার খুলে আসছে, সরকার অসংখ্য ধন্যবাদ। আমি সিএনজি চালাই, বাসা থেকে লকডাউনের কারণে বাইরে হতে পারি নাই। আশা করি কালকাতে বাইরে হবো। ধন্যবাদ জানাই অবশ্যই সরকারকে, যার কারণে কালকাতে খুলে দিয়েছে মার্কেট। সবাই বিধি যেটা দেওয়া আছে সরকারের থেকে ওইভাবে মাইনা চলাচল করুক, এটা আমি মনে করি যে এটা ভালো। স্বাস্থ্যবিধি বলে একটা কথা আছে, সেটা যদি মানে পাই না মানলে তো মৃত্যু ঝুঁকি তো দিন দিন বাড়তেই আছে, এভাবে বাড়বে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখার নির্দেশনা দিয়ে গত শুক্রবার আদেশ জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। মোহসেন কবির, বাংলাদেশ বেতার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সরকার চলমান লকডাউনের পরে জনস্বার্থে স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর সক্রিয় চিন্তাভাবনা করছে। তিনি আজ বরিশাল সড়ক জোন, বিআরটিসি ও বিআরটি এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা জানান। ওবায়দুল কাদের ঢাকায় তাঁর সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন,
এক্ষেত্রে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। দীর্ঘদিন লকডাউন কঠোরভাবে থাকলে এতে জনগণ ক্ষতিগ্রস্ত হয়। সামনে ঈদ আসছে, অনেকেই কেনাকাটার প্রয়োজন অনুভব করে, আর তাছাড়া অনেকেই আটকা পড়েছেন বিভিন্ন জায়গা, আসা যাওয়া বন্ধ। সরকার লকডাউনের পর গণপরিবহন চালানোর ব্যাপারেও সক্রিয় চিন্তা ভাবনা করছে। গণপরিবহনের ব্যাপারে লকডাউন শিথিল করা হলে আমাদের কিন্তু করোনার নিয়ম কানুন তথা স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কঠোর হতে হবে। গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যে ভাড়া নির্ধারণ ছিল সেই ভাড়ার অতিরিক্ত নিলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান সড়ক পরিবহন সেতুমন্ত্রী। তিনি ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কে 4 লেনে উন্নীত করার লক্ষ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশ বিদেশে যে মিথ্যা প্রচার চালানো হচ্ছে তার অর্থের যোগানদাতা ও পৃষ্ঠপোষক হচ্ছে দেশের একটি রাজনৈতিক দল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন, হেফাজতের ব্যানারে সম্প্রতি সংগঠিত তাণ্ডবে বিএনপি সক্রিয় অংশগ্রহণ ও অর্থায়ন করেছিল। এছাড়া তারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কাছ থেকে অর্থ পেয়েছিল। তিনি আজ রাজধানীতে তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নিজ উদ্যোগে তার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় গরিব মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন। যে সমস্ত নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে তারা মুখ খুলতে শুরু করেছে এবং তারা ইতিমধ্যে স্বীকার করেছে কোথায় কখন কার ভাষায় বৈঠক হয়েছে এবং কারা অর্থায়ন করেছে। আপনারা দেখেছেন ভারতের ইকোনমিক টাইমসের বরাত দিয়ে বাংলাদেশেরও কয়েকটি সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই সংবাদ পরিবেশিত হয়েছে। 26 থেকে 28 তারিখ পর্যন্ত বাংলাদেশে যে তাণ্ডব চালানো হয়েছে হেফাজত ইসলামের ব্যানারে, সেই তাণ্ডবের মধ্যে অর্থ দিয়েছে বিএনপি জামাত, সহযোগিতা করেছে বিএনপি জামাত। একই সাথে তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছ থেকেও অর্থ পেয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, তার পক্ষ থেকে গরিব মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। তিনি বলেন, ইতোমধ্যে আওয়ামী লীগের নেতৃত্বে ব্যাপক ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিচ্ছে। দেশে করোনা ভাইরাসে একদিনে আরও 83 জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 10,952 জনে। আজ ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, 24 ঘণ্টায় 20,571টি নমুনা পরীক্ষা করে 2,697 জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7,42,400। এ সময় আরও 5,477 জন আরোগ্য লাভ করায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 6,53,151 জন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএবি বিশেষ বিবেচনায় পরিচালিত ফ্লাইটের যাত্রীদের কোয়ারেন্টিন বিষয়ক এক সার্কুলার জারি করেছে। আগামী 28 এপ্রিল পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। এতে বলা হয়, বিদেশ থেকে আসা কিংবা দেশের বাইরে যাওয়ার সময় যাত্রীদের অবশ্যই পিসিআর মেশিনে পরীক্ষিত কোভিড-19 এর নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে। ফ্লাইটের 72 ঘণ্টা আগে এই পরীক্ষা করাতে হবে। বিদেশ ফেরত যাত্রীদের মধ্যে যারা 2 ডোজ করোনার টিকা নিয়েছেন তাদের কোভিড-19 নেগেটিভ সনদের পাশাপাশি টিকা গ্রহণের সনদও সঙ্গে রাখতে হবে এবং দেশে অবতরণের পর 14 দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। স্থানীয় প্রশাসন তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করবে। পিসিআর ভিত্তিক কোভিড-19 নেগেটিভ সনদ নিয়ে আগত যাত্রীদের মধ্যে যারা প্রথম ডোজ করোনার টিকা নিয়েছেন কিংবা কোনো টিকা নেননি তাদেরকে সরকার নির্ধারিত হাসপাতাল ও অন্যান্য স্থানে কিংবা হোটেলে নিজ খরচে 3 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দেশব্যাপী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে দেশের পার্বত্য জেলা বান্দরবানে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এবারে এ নিয়ে শুনুন একটি প্রতিবেদন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলমান লকডাউনে পার্বত্য জেলা বান্দরবানে কর্মহীন হয়ে পড়া 4 শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় চত্বরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষু সিং এমপি এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে পার্বত্য মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকেও আমরা কৃতজ্ঞতা জানাই বান্দরবাসী থেকে। উনি প্রতিটা মুহূর্ত আমাদের এলাকার মানুষদের সবসময় খোঁজ খবর রাখেন, আমাদের আপদে বিপদে উনি সব সময় খোঁজ খবর রাখেন। আজকে সেই সুবাদে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ দুঃসময়ে এটি আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমরা এখানে হাজির হয়েছি। পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এ সময় জনসাধারণকে সঠিকভাবে মাস্ক ব্যবহারের আহ্বান জানান। মাস্ক অর্ধেক নয় রাখেন, পুরাপুরি নাক সহ ঢাকন, কারণ আর এই রোগ জীবাণু নাকে মুখে দিয়ে ঢুকিব, এই কারণে রোগ যাতে নদুকে এই মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি পালন করিব। এ সময় বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিজি বলেন, করোনাকালে এ ত্রাণ কর্মহীন মানুষের জন্য সরকারের ভালোবাসা। এটা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের জন্য বিশেষ উপহার সামগ্রী মাননীয় প্রধানমন্ত্রী প্রেরণ করেছেন, যাতে আপনারা এই করোনাকালে যারা কর্মহীন হয়ে আছেন তারা যেন না খেয়ে না থাকেন। আমরা এখানে 8টি পদে আপনাদেরকে প্রায় 11 কেজি জিনিস দিয়েছি। এটা একটা টোকেন হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসা এবং সরকারের ভালোবাসা আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। জেলা পুলিশ সুপার জেরিন আক্তার করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে পুলিশ প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান। আমাদের সকলের কষ্ট হচ্ছে লকডাউনে, আমরা জানি আমাদের অনেকের কাজ নেই, এই জন্য আজকের মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার। আমি আশা করব সবাই মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনাগুলো আছে সেগুলো মেনে চলবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকেও সহায়তা করবেন। করোনা প্রতিরোধে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং আগামীতেও একইভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সবার ঘরে ঘরে পৌঁছে যাবে, এমনটাই প্রত্যাশা বান্দরবানবাসীর। অজিত কুমার নাথ, বাংলাদেশ বেতার, বান্দরবান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাঙালি বীরের জাতি, 1971 সালে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি। করোনা ভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ। আমরা সকলের প্রচেষ্টা এই যুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ। খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির মাধ্যমে সারা দেশে সুলভ মূল্যে পণ্য বিক্রি করছে সরকার। টিসিবির এই কার্যক্রম সাড়া ফেলছে সবার মাঝে। এবারে শুনুন ঠাকুরগাঁও এলাকায় টিসিবির কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন। টিসিবির পণ্য বিক্রয়ের একটি কেন্দ্র। স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন নারী পুরুষরা। বৃদ্ধা এই মহিলা পণ্য পেয়ে এভাবেই তার অভিব্যক্তি প্রকাশ করলেন। এটা যদি আমাকে সারা বছরে দেন তাহলে আমি খুশি। একটা ধন্যবাদ। কেন আমরা বাজারে খাইতে পারি না বেশি দামে, যদি আমি অল্প দামে পাই এটা দিলে আমার বাজারে অপেক্ষাকৃত বেশি দাম হওয়ায় এখান থেকেই পণ্য কিনে নিতে আগ্রহী হচ্ছেন ক্রেতারা। ঠাকুরগাঁও জেলা 80% মানুষ উপকৃত হচ্ছে। সরকার জন্য এটা সারা বছরই বহাল রাখে, তা না হলে করোনা কালে মানুষ অনেক দুঃখ কষ্টে পড়ে যাবে। অল্প খরচে পাচ্ছি, এটা অনেক ধন্যবাদ। তাদের তথ্য মতে টিসিবির পণ্যের যোগান আরো বৃদ্ধি করা দরকার। যদি আমরা টিসিবির মাল আরো বেশি পাই, আরো সবাই উপকৃত হব। আমাদের ঠাকুরগাঁও শহরে আরো বাড়ানো দরকার। বেশি করে যদি টিসিবির পণ্য দেওয়া হয় তাহলে সব মানুষ উপকৃত। ঠাকুরগাঁও জেলায় টিসিবির মোট 7 জন ডিলার বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক পণ্য বিক্রি করছেন। বাই রোটেশন আকারে আমরা রমজান মাসে 3500 কেজি করে মালামাল পাচ্ছি। তেল 1200 কেজি, চিনি 500 কেজি, পেঁয়াজ 500 কেজি, ছোলা 1000 কেজি, ডাল 200 কেজি, খেজুর 100 কেজি। গাড়ি আস্তে আস্তে 1টা বাজে যায় আমাদের রংপুর আঞ্চলিক অফিস থেকে ঠাকুরগাঁও শহরে। তারপরে আমরা জনসাধারণ আমাদের 6টার মধ্যে সুষ্ঠুভাবে বিক্রি করি। অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম জানান, চাহিদার বিপরীতে যোগান ঠিক রাখতে প্রস্তাব পেশ করা হয়েছে। করোনা প্রাদুর্ভাব রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়েও নজরদারি অব্যাহত রেখেছেন তারা। যে পরিমাণে চাহিদা রয়েছে তার তুলনায় সরবরাহ কম। আমরা এটি টিসিবির যে আঞ্চলিক কার্যালয় রংপুর রয়েছে সেখানেও আমরা যোগাযোগ করেছি। আসলে যেভাবে তাদেরকে সরবরাহ করা হয় ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ থেকে, সেভাবে তারা আমাদের কাছে বরাদ্দটি দেয়। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যখনই তারা বাড়তি বরাদ্দ পাবে তখন আমাদের জন্য তারা বাড়তি বরাদ্দের ব্যবস্থা করবে। স্মৃতিরানী সরকার, বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি। এবারে আন্তর্জাতিক সংবাদ। এদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 31 লাখ ছাড়িয়েছে এবং আক্রান্ত হয়েছেন 14,63 লাখের বেশি। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত 12,41 লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন।
ভারতের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে কোভিড-19 তৃতীয় দিন নতুন করে রেকর্ড সংখ্যক আক্রান্ত এবং মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশটিতে অক্সিজেন সংকটে রোগীরা মারা যাচ্ছে। একজন কর্মকর্তা জানান, দিল্লির একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে এক রাতে 20 জনের মৃত্যু হয়েছে। ভারত করোনা ভাইরাসে একদিনে আক্রান্তের সংখ্যার দিক থেকে বিশ্বের অন্যান্য দেশকে ছাড়িয়ে গেছে। ভারত করোনায় গত 24 ঘণ্টায় নতুন করে 3,45,000-এর বেশি শনাক্ত এবং 2,000-এর বেশি মারা যাওয়ায় একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছে। মিয়ানমারে সহিংস দমন পীড়ন বন্ধে দেশটির সামরিক জান্তার প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ পূর্ব এশীয় নেতৃবৃন্দ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের এক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সম্মেলনে আসিয়ান নেতৃবৃন্দ মিয়ানমারে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ এবং রাজবন্দীদের মুক্তি দেওয়ার জন্য সামরিক জান্তার প্রতি আহ্বান জানান। সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হেলিংয়ের এটি প্রথম বিদেশ সফর। গত ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে এ পর্যন্ত 700-র বেশি লোককে হত্যা করা হয়েছে। ইন্দোনেশিয়ায় আসিয়ান সম্মেলনকে মিয়ানমারের সংকট সমাধানের একটি বড় প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। মালয়েশীয় প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন মিয়ানমারের বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা বন্ধে তড়িৎ পদক্ষেপ গ্রহণ এবং রাজবন্দীদের বিনা শর্তে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইন্দোনেশিয়ায় সাবমেরিন ডুবির ঘটনায় 53 জন নাবিকের সবাই মারা গেছেন। দেশটির কর্মকর্তারা জানান, সাবমেরিনে নাবিকদের জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছিল। এর মধ্যে ডুবে যাওয়া এই সাবমেরিনে কিছু ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায়। গত বুধবার নিয়মিত টহল চলাকালে সেটি দেশটির অবকাশ দ্বীপ বালির অদূরে নিখোঁজ হয়। কর্মকর্তারা এর আগে সাবমেরিনটি নিখোঁজ হয়েছে বলে ধারণা করলেও পরে সেটি ডুবে গেছে বলে ঘোষণা দেন। আবারও দেশের খবর। দেশের তৈরি পোশাক শিল্প খাতে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঢাকার অদূরে সাভারের রানা প্লাজা ধসে পড়ার 8ম বার্ষিকী আজ। রানা প্লাজা দুর্ঘটনায় বেঁচে যাওয়াদের সমিতি সহ বিভিন্ন মানবাধিকার ও শ্রমিক সংগঠন প্রতি বছর এই ঘটনার স্মরণে নানা কর্মসূচি গ্রহণ করে থাকে। বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন জানিয়েছেন, করোনা মহামারীর কারণে এই বছর সীমিত পরিসরে কর্মসূচি পালিত হচ্ছে। উল্লেখ্য, সাভারে অবৈধভাবে নির্মিত রানা প্লাজা 2013 সালের এই দিনে ধসে পড়ে 1,138 জন পোশাক কর্মী নিহত ও 2,000-এর বেশি আহত হয়। এই ভবনে সে সময় 5টি গার্মেন্টস কারখানা ছিল। যারা ধর্মের নামে মানুষের জানমাল নষ্ট করে তারা ইসলামের অনুসারী নয়। আজ রাজধানীর তেজগাঁও রেলওয়ে জামে ইসলামিয়া মাদ্রাসায় তাওফুজে মাদ্রাসি কাউমি বাংলাদেশ আয়োজিত কাউমি মাদ্রাসা আদর্শ ঐতিহ্য সংরক্ষণ শীর্ষক পরামর্শ সভায় বক্তারা একথা বলেন। কাউমি মাদ্রাসার শিক্ষার্থীদের ইসলাম নামধারীরা যেন বিপথে নিতে না পারে সেজন্য মাদ্রাসার শিক্ষকদের সজাগ থাকার পরামর্শ দেন বক্তারা। খেলার খবর। ক্রিকেট। ক্যান্ডির পাল্লেকেলেতে বাংলাদেশ এবং স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টে আজ চতুর্থ দিনের খেলা শেষে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 3 উইকেটে 512 রান করেছে। এর আগে বাংলাদেশ 7 উইকেটে 541 রানে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10:30টায় পঞ্চম ও শেষ দিনের খেলা মাঠে গড়াবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। চলতি মাসের 29 তারিখে একই ভেন্যুতে দু দলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। এদিকে মুম্বাইয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL T20 ক্রিকেটে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা রাইডার্স এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 8 ওভারে 1 উইকেটে 45 রান করেছে। আগামীকাল IPL T20 টুর্নামেন্টের 2টি খেলা অনুষ্ঠিত হবে। ইফতার ও সেহরির সময়সূচি। ঢাকা এর পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর 4:05 এবং আগামীকাল ইফতার সন্ধে 6:28। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল সকাল 10টা থেকে খুলছে সকল শপিং মল ও দোকানপাট। খোলা রাখা যাবে বিকেল 5টা পর্যন্ত। চলমান লকডাউনের পর স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার, জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবে সক্রিয় অংশগ্রহণ ও অর্থায়ন করেছে বিএনপি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
দেশে করোনা ভাইরাসে আরও ৮৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৬৯৭ জন। ভারতে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত ৩,৪৬,০০০-এর বেশি। নতুন দিল্লির একটি হাসপাতালে অক্সিজেন স্বল্পতায় ২০ জনের প্রাণহানি। মিয়ানমারের সংকট সমাধানে আজ জাকার্তায় আসিয়ান আঞ্চলিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত। সহিংসতা বন্ধে সামরিক জান্তার প্রতি আসিয়ান নেতৃবৃন্দের আহ্বান। এবং আজ ক্যান্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে স্বাগতিক শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৫১২ রান। খবর শেষ হলো।